টু বি স্মার্ট ইন ইংলিশ ইউ শুড নো দ্য ইউজেস অফ ইডিয়ম। তাহলে এরকম 5টি ইডিয়মস নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। চলো এক এক করে শিখে নেওয়া যাক। প্রথমটি দেখো কি রয়েছে এখানে, আফটার অল। আফটার অল মানে হচ্ছে কি, সব কিছু সত্ত্বেও। যেমন সেন্টেন্সটি কেমন হয়, সব কিছু সত্ত্বেও সে আমার ভাই। অর্থাৎ আমার ভাইয়ের কিছু হয়তো নেগেটিভ পয়েন্টস রয়েছে, কেউ এসে আমার ভাইয়ের সম্বন্ধে বললো যে তোমার ভাই এমন এমন, আমি হয়তো আমার ভাইয়ের সাপোর্টে কথা বললাম যে না আমার ভাই এমন নয়, এই সেই। তারপর হয়তো বুঝলাম যে হ্যাঁ সত্যি আমার ভাই এমন, তখন কি বলবো, সেন্টেন্সটি এমন করে বলতে পারি যে সব কিছু সত্ত্বেও, মানে আমার ভাইয়ের যা আছে তো আছেই, সব কিছু সত্ত্বেও সে আমার ভাই। তখন আমরা এই ফ্রেজটি অর্থাৎ ইডিওমেটিক ফ্রেজটিকে ব্যবহার করতে পারি, আফটার অল হি ইজ মাই ব্রাদার। মানে সব কিছু নেগেটিভ থাকা সত্ত্বেও সে আমার ভাই। তাহলে ইংরেজিতে কি, ইনস্পাইট অফ এভরিথিং। আমরা এর বদলে, এর পরিবর্তে আমরা এটাও ব্যবহার করতে পারি। কিন্তু যখন তুমি স্মার্ট ওয়েতে ইংলিশ বলবে বা লিখবে, কিছু অন্যরকম বা ব্যতিক্রমী কিছু বিষয় ইংরেজিতে বলতে হবে বা লিখতে হবে। তাহলে আমরা ইনস্পাইট অফ এভরিথিং তার পরিবর্তে কি ব্যবহার করব, আফটার অল। ওকে, যেমন সব কিছু সত্ত্বেও সে আমার ভাই, আফটার অল হি ইজ মাই ব্রাদার। আরেকটি কি দেখো, মেবি ইটস নট সাচ আ ব্যাড সিচুয়েশন আফটার অল। হয়তো সিচুয়েশনটা খুব খারাপ হবে না, শেষে সিচুয়েশনটা হয়তো খুব খারাপ হবে না। মেবি ইটস নট সাচ এ ব্যাড সিচুয়েশন আফটার অল। তাহলে কী অর্থে আমরা অ্যাডভার্স, মানে বিপরীত কিছু অর্থে, হয়তো আমাদের অনুকূল হবে না পরিবেশটা, সেই ক্ষেত্রেও যখন আমরা ব্যবহার করি তখন আমরা আফটার অল ব্যবহার করতে পারি। আবার আরেকটি অর্থে ব্যবহার হয় দেখো, শেষে এই অর্থে ব্যবহার হয়। যেমন সুমনা ওয়াজ ম্যারিড টু কাজল আফটার অল। শেষে সুমনার বিয়ে হয়েছিল কার সঙ্গে, কাজলের সঙ্গে। সুমনা ওয়াজ ম্যারিড টু কাজল আফটার অল। হয়তো বিয়ের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল বা কোনো কারণে বাড়ির থেকে রাজি হচ্ছিল না, কিছু একটা ঝামেলা চলছিল, কিন্তু শেষে বিয়েটা হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আফটার অল। তাহলে সুমনা ওয়াজ ম্যারিড টু কাজল আফটার অল। দুটো সেন্সে সাধারণত দুটো সেন্সে ব্যবহার হয়, শেষে অর্থে এবং সব কিছু থাকা সত্ত্বেও এই অর্থে। এই দুটো অর্থে সাধারণত এই ফ্রেজটি ব্যবহার হয়। দেখো এই ফ্রেজটির অর্থ শিখে নাও। কী বলেছে, অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স মিন্স সাডেনলি, হঠাৎ করে। কোনো কাজ হঠাৎ করে যখন হয়ে যায় সাডেনলি, তখন আমরা অল এট ওয়ান্স এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। আমরা সাডেনলিও ব্যবহার করতে পারি, কিন্তু যখন সাডেনলির পরিবর্তে একটু ভারী শব্দ, অন্য শব্দ ব্যবহার করব, ব্যাপারটা ক্যাচি হবে আর একটু অ্যাডভান্স হবে ইংলিশটি। তুমি সেটা বলো আর লিখো, সেই ইংলিশ একটু অ্যাডভান্স হবে। যেমন অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, সাডেনলি। এর এক্সাম্পল কি লিখতে পারি, অল অ্যাট ওয়ান্স আ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট। অল অ্যাট ওয়ান্স আ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট। হঠাৎ করে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। তাহলে দেখো এখানে অল এট ওয়ান্স শব্দটি ব্যবহার করা হয়েছে হঠাৎ করে এই অবস্থাকে বোঝানোর জন্য। কিন্তু আমরা বাংলা লিখিনি, কারণ বাংলা সেন্টেন্স লিখে লিখে তুমি যদি তার ইংরেজিটা দেখো, তাহলে অভ্যাস কী হয়ে যাবে, ট্রান্সলেশন মুডের অভ্যাস হয়ে যাবে। কেন, মন থাকবে ট্রান্সলেশন পদ্ধতিতে, যেমন বাংলা ইংরেজি এরকম। কিন্তু আমাদের সরাসরি ইংরেজি শেখার চেষ্টা করতে হবে। তারপর একটাতে কী রয়েছে দেখো, অল এট ওয়ান্স there was someone knocking on the door. All at once there was someone knocking on the door. হঠাৎ করে একজন দরজাতে কেউ আঘাত করছিল, তাহলে তার জন্য আমরা অল এট ওয়ান্স ব্যবহার করেছি। তাহলে অল এট ওয়ান্স মিন্স সাডেনলি। দেখো পরের ইডিয়ম কি রয়েছে, আমরা সেন্টেন্সটি আগে পড়ে নিই। দ্য পোর ভিলেজেস আর অল বাট রুইন্ড। দ্য পোর ভিলেজেস আর অল বাট রুইন্ড। এখানে অল বাট রুইন্ড মিন্স হচ্ছে প্রায় শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, প্রায়। তাহলে অল বাট আমরা একটি সেন্সে ব্যবহার করতে পারি, প্রায়, নিয়ারলি। ওকে, যার অন্য একটি ইংরেজি শব্দ আমরা ব্যবহার করতে পারি, নিয়ারলি। তাহলে অল বাট মিন্স প্রায় বা নিয়ারলি। এর একটি এক্সাম্পল যেমন দেখো, আমরা বলেছি দ্য পোর ভিলেজেস আর অল বাট রুইন্ড। দরিদ্র ভিলেজেসরা প্রায় শেষ হয়ে গেছে। নেক্সট এক্সাম্পল কি বলা যেতে পারে, হি ওয়াজ অল বাট ডেড। প্রায় মৃত, আমরা তাকে যখন পেয়েছি, ডেড when we found him, আমরা যখন তাকে পেয়েছি সে কেমন অবস্থায় ছিল, প্রায় মৃত। তাহলে সেক্ষেত্রে আমরা অল
বাট ইউজ করতে পারি। এর আরেকটি ইউজ হচ্ছে, দেখো আমরা আগে এক্সাম্পলটি দেখে নিই কী অর্থে। হি ওয়াজ আগলি টু অল বাট হিজ লাভার। হি ওয়াজ আগলি টু অল, সবার কাছে সে ছিল কুৎসিত, বাট হিজ লাভার, একমাত্র তার প্রেমিকা ছাড়া। তাহলে তার প্রেমিকা ছাড়া আর কেউই তাকে পছন্দ করতো না। একটি কথাই আছে যে প্রেমে কালো পেতনিও ভালো লাগে, এরকম কথা। হ্যাঁ, তো এই কী অর্থে ব্যবহার হয়? পার্টিকুলার পার্সন আর থিং ছাড়া বাকি সবাইকে বোঝাতে। পার্টিকুলার পার্সন অর থিং, যেমন এখানে বোঝানো হয়েছে হচ্ছে তার লাভারকে পার্টিকুলার পার্সন হিসাবে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলছে পার্টিকুলার পার্সন অর থিং ছাড়া বাকি সবাইকে বোঝাতে, হ্যাঁ, এই অল ব্যবহার হয়। যেমন এখানে হি ওয়াজ আগলি টু অল, প্রত্যেককে বোঝানো হয়েছে, সবার কাছে সে আগলি ছিল, বাট হিজ লাভার, কিন্তু তার প্রেমিকা ছাড়া। খুব সুন্দর একটি ইডিয়ম। ইডিয়মটি প্রায়শই অনেক জায়গায় দেখবে যে ব্যবহার হয়ে থাকে। তোমরা স্পোকেনে অথবা রিটেনে ব্যবহার করতে পারো, এটা শিখে নেবে। দেখো এই দুটো ফ্রেজের অর্থ কী রয়েছে। অল ইন অল, অল ইন অল। আমরা আগে সেন্টেন্স দেখে নিই কী রয়েছে। হি ইজ অল ইন হিজ ফ্যামিলি। হি ইজ অল ইন হিজ ফ্যামিলি, অর্থাৎ সে তার পরিবারে সর্বে সর্বা। তার কথাই শেষ কথা, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যখন আমরা এমন ব্যবহার করি বা এমন বোঝাতে চাই, তখন আমরা অল ইন অল ইডিয়মটিকে ব্যবহার করতে পারি। অল ইন অল, ওকে। যেমন দেখো একটা সেন্টেন্স রয়েছে কি, মিস্টার রয় ইজ অল ইন হিজ অফিস। মিস্টার রয় ইজ অল ইন হিজ অফিস। তাহলে অল ইন অল এর অর্থ হচ্ছে সর্বসর্বা বা সুপ্রিম। দেখো কি রয়েছে, অ্যাজ ইফের অর্থ কি, যেন। তাহলে কখন বা কীভাবে আমরা সেন্টেন্সে এটিকে ইউজ করতে পারি? দেখো, দ্য ম্যান লুকড অ্যাজ ইফ হি ওয়াজ অর ওয়ার ড্রাঙ্ক। এখানে তোমরা ওয়াজ ব্যবহার করতে পারো অথবা ওয়ারও ব্যবহার করতে পারো, তবে ওয়ারটা হচ্ছে খুব ফর্মাল। ওয়ারটাই সাধারণত ব্যবহার হয়, ওয়ারটা ফর্মাল। ওয়াজ ব্যবহার করলেও এখানে ভুল হবে না। দ্য ম্যান লুকড অ্যাজ ইফ হি ওয়াজ অর ওয়ার আ ড্রাঙ্ক। দেখে যেন মনে হচ্ছে সে নেশাগ্রস্ত, কিন্তু আসলে নয়, আনরিয়েল। তাহলে এটা কি মনে রাখবে যে অ্যাজ ইফ কথাটি কখন ইউজ হয়? যখন আনরিয়েল তুমি বোঝাতে চেয়েছো, যেন, যেটা সত্যি নয়, এরকম যখন সেন্স তুমি বোঝাতে যাবে, তখন সেটি হচ্ছে অ্যাজ ইফ ইউজ করতে হবে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি এই সেন্টেন্সটিতে। 2 নম্বর সেন্টেন্সটি দেখো কি বলছে, শি ওয়াজ ওয়াকিং অ্যাজ ইফ শি ওয়াজ অথবা ওয়ার আ কুইন। সে এমন করে হাঁটছে দেখে মনে হয় যেন সে রানী। আসলে সে রানী নয়, কিন্তু তার ভাব, চাল চলন, হাঁটা এমন যে তাকে দেখে মনে হচ্ছে রানী। তাহলে সেই অর্থে আমরা অ্যাজ ইফ শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন শি ওয়াজ ওয়াকিং অ্যাজ ইফ শি ওয়াজ আ কুইন। দেখো একটি কী অর্থে ব্যবহার হতে পারে, শি সুইমস সো বিউটিফুলি অ্যাজ ইফ শি ইজ দ্য ওয়াটার গড। সে এত সুন্দর করে সাঁতার কাটছে, সে সুইমস সো বিউটিফুলি অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে বা যেন শি ইজ ওয়াটার গড, তাকে মনে হচ্ছে যেন জলের, সাঁতারের দেবতা তাকে মনে হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে অর্থাৎ আনরিয়াল কিন্তু যেন অর্থে আমরা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। আর অল ইন অল অর্থাৎ সর্বে সর্বা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এটা। এখানে আমরা সুপ্রিমও ব্যবহার করতে পারি। ইডিওমেটিক ফ্রেজগুলি আমরা শিখলাম, সেগুলির ব্যবহার হয় বলায় নয় লিখায় করবে, আর ব্যবহার না করলে কিন্তু মনে থাকবে না। এটা হচ্ছে বিষয়। তো তুমি প্র্যাকটিস যত করবে তত ইংরেজিতে দক্ষ হবে, সেটা তোমরাও জানো বা আমিও সব ভিডিওতে বলি। প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ফ্লুয়েন্টলি বলতে হলে তোমাকে প্র্যাকটিস অনবরত করতে হবে। অনেকে আছে ইংরেজি ভালো জানে কিন্তু বলতে পারে না, অনেকে আছে বলতে পারে কিন্তু ইংরেজি ভালো জানে না। তাহলে তারা কী করে বলে? কারণ হচ্ছে প্র্যাকটিস, শুনতে এবং বলতে বলতে প্র্যাকটিস করে ফেলে। তোমরা এই ফ্রেজগুলিকে ব্যবহার করে কমেন্ট সেকশনে অন্তত একটি করে সেন্টেন্স লিখে কমেন্ট করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।